তারাও ষড়যন্ত্র করছে, তারাও চক্রান্ত করছে, হয়তো পুরনো পাপ ঢাকার জন্য নতুন করে এই দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। গোপালগঞ্জের সর্বশেষ আপডেট হচ্ছে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। এত সহজেই সেনাবাহিনী আবার সেখান থেকে আসতেছে না। বিশেষ করে এখানে সেনাবাহিনী একটা লম্বা সময় অবস্থান করবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ভারতীয় মিডিয়াকে বলবো অতিরিক্ত হচ্ছে। আমরা কথা বলা শুরু করলে তখন আপনাদের খারাপ লাগবে, আমরা সেখানে যেতে চাই না। আপনারা সত্য কথা প্রচার করুন। হস্তক্ষেপ এক জিনিস, আর মিডিয়া হিসেবে প্রচারণা এক জিনিস। আপনারা প্রচারণা করছেন, আপনার সরাসরি হস্তক্ষেপ করছেন। বি কেয়ারফুল। দর্শক, উপায় না পেয়ে এখন হাসিনা পুত্র সজীব অজের জয় বিএনপির সাথে সমঝোতা করতে চাইছে, অর্থাৎ বিএনপিতে যোগ দিয়ে তাদের সাথে একতা হয়ে কাজ করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে এসে বিএনপি কি তাকে গ্রহণ করবে? দর্শক মণ্ডলী, তিনি ইতিমধ্যেই বিএনপিকে প্রস্তাব দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সেই সাথে দর্শক, আজকের এই নিউজের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটি হলো গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা। প্রিয় দর্শক, সেখানে সেনাবাহিনীর একটা গাড়িও পুড়িয়ে দিয়েছে। দর্শক মণ্ডলী, একটা খুশির বিষয় হলো ইতিমধ্যেই সেনা অভিযান শুরু হয়েছে গোপালগঞ্জবাসীর উপর। দর্শক মণ্ডলী, এই সেনা অভিযানে গোপালগঞ্জের যারা অপরাধী লুকিয়ে আছে তাদের বিচারের আওতায় আনা হবে। প্রিয় দর্শক, কারা কারা এই অভিযানের জালে ধরা পড়তে চলেছে এবং সেনাবাহিনীর অভিযান ঠিক কতটুকু কার্যকর হয়েছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো ভারতের গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। প্রিয় দর্শক, তারা কিন্তু জায়গায় জায়গায় এখন সমাবেশ, বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে যে তাদের উপর হামলা বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, শুধু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুই না, ভারতের কিছু কুচক্র মহল এবং কিছু টিভি চ্যানেল এর অন্তর্ভুক্ত। দর্শক মণ্ডলী, এই পরিস্থিতি এসে বাংলাদেশের এই সংখ্যালঘু হিন্দুরা ঠিক কি এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে ভারতের, তা নিয়ে খুবই খোলামেলা আলোচনা করেছেন আজকের এই ভিডিওতে। তো দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। প্রিয় দর্শক, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছে, সেখানে একেবারেই বোঝা যায় কমপ্লিট সারেন্ডার। সেই জয় এবং আওয়ামী লীগের কাকে বলবো, কার কথা বাদ দিব, তার মা শেখ হাসিনা সহ 15 বছর ধরে খুনিদের সঙ্গে কিসের আলোচনা? খুনিদের সঙ্গে কোনো কথা চলে না। কিসের আলোচনা? তারা নির্বাচন কমিশনে যাক, নির্বাচন নিয়ে কথা বলুক, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তার মানে বিএনপি, জামাতকে তো বাদই দিলাম, ওটা তো তারা একেবারে মনে করে যে মানে পুরো শত্রু আর কি। মানে এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা এমন যে তারা মনে হচ্ছে যেন ওইটার নাম উচ্চারণ করলে, এটার বৈঠকের কথা উচ্চারণ করলে মানে একেবারে তাদের মানে অপবিত্র হয়ে যাবে তাদের শরীর। বিএনপিকে মাঝে মধ্যে ওই জামাতের গোত্রের মধ্যেই ফেলতো, তারপরও বিএনপির নামটা উল্লেখ করতো। প্রতিদিনই ছিল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার। বেগম খালেদা জিয়া যে চরম অসুস্থ, সেই অসুস্থতার মধ্যেও লন্ডনে যে মরে না কেন, প্রতিদিনই তো শুনি মরে মরে, এই ধরনের কথাও এখনো মানুষের কানে আছে। বেগম জিয়া সম্পর্কে যে এতিমের টাকা মেরে দেয়া, হ্যাঁ, আর ইউনূস সম্পর্কে হলো রক্তচোষা, মানে কত রকম অশ্রাব্য মন্তব্য, গালিগালাজ সব কিছু কিন্তু উচ্চারিত হয়েছে। একই রকম ভাবে তার পুত্র জয় সেই আমেরিকা থেকে বসে বসে একটা স্ট্যাটাস দিত। সেই জয় এখন বলছেন যে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন বলছেন। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মানে প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে ওই যে বলছেন বেগম খালেদা জিয়া যে কোনো প্রতিশোধ না, সবাইকে নিয়ে দেশ করতে হবে। অথচ প্রতিশোধ কি পরিমাণ, কত রকম, ওই ঘুরে ফিরে সেই 21শে আগস্ট সেই উদাহরণটা টেনে নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় বারে বারে দফায় দফায়, এমনকি শেষ জাতির উদ্দেশ্যে ভাষণেও শেখ হাসিনা কি করলো, সেই জামাত বিএনপির উস্কানিতেই নাকি হচ্ছে। তারপরে যখন নাকি মানে 300-400 মারা গেল ছাত্র জনতার, বুকের রক্ত ঝরলো ঢাকা শহরে, তখন ওই মেট্রো রেল, বিটিভি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখি বললো যে উন্নয়নটা ধ্বংস করতেছে বিএনপি। ওই ধ্বংসযজ্ঞগুলি বা ওই ক্ষয়ক্ষতিটা দেখিয়ে তার চেষ্টা ছিল এই হত্যাকাণ্ড যে পরিমাণ হয়েছে সেটাকে চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা। এবং সেই চেষ্টায় দুঃখজনকভাবে আমাদের সুশীল বুদ্ধিজীবী সহ অনেকেই যোগ দিল। এরকম একটা নির্মম পরিস্থিতি। দর্শক, এখন তিনি সমঝোতা চান। এখনো পর্যন্ত কিন্তু
ইউনূস হোক অথবা বিএনপি হোক, তাদের মুখ থেকে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া প্রতিশোধ নেওয়া, বরং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখে পড়তে হবে। কিন্তু বিএনপির মুখ থেকে ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান তারা কিন্তু একবারও উচ্চারণ করেনি। তারা যেভাবে স্টেটমেন্ট সুলভ যে ভাষণ বক্তব্য ঠিক সেইভাবেই কিন্তু দিয়ে যাচ্ছে। এখন বেকায়দায় পড়ে জয়ের পুরো ভোল কিন্তু এখন পাল্টে যাচ্ছে, যে বলছে কি যে আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হবো। তার মানে বিরোধী দল হইলেও নাও, আর আগে বলতো তো যে কি জনগণের ভোটে বারবার ক্ষমতায় আসছে নাকি, আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনছে। এইরকম জাল জালিয়াতির নির্বাচনের পরও এইভাবে মিথ্যাচার। আমি যখন এই নিউজটা করছি তখন গোপালগঞ্জের সর্বশেষ আপডেট হচ্ছে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। বিশেষ করে যারা গতকালকে এই ঘটনার সাথে কানেক্টেড, আপনার ক্যামেরা ফুটেজ এবং কি সেখানে যারা উপস্থিত ছিল তাদের থেকে তথ্য নিয়ে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে, কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। আর যারা এখানে মূল উস্কানিদাতারা মূল ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী সেখানে আপনার অভিযান পরিচালনা করছে। ইভেন এত সহজেই সেনাবাহিনী আবার সেখান থেকে আসতেছে না, বিশেষ করে এখানে সেনাবাহিনী একটা লম্বা সময় অবস্থান করবে। যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা গতকালকে রাতের দৃশ্য। গভীর রাতে আপনারা জানেন যে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় গতকালকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে প্রহার করা হয়েছে, মানে পিটানো হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকজন হাসপাতালে আছে। তো এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরেই আমার অনেক পরিচিত, মানে কি বলে যে দীর্ঘ সময় এই ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েটিং করার কারণে আর্মির ঊর্ধ্বতন অনেক মানুষের সাথে পরিচয় আছে। তো যখন আমি ভিডিওটা দেখলাম তো আমি আসলে ফোন দু একটা জায়গায় দিলাম যে আসলে ঘটনা সত্য কিনা, বললো যে ঘটনা সত্য, টুঙ্গিপাড়ার পথে আছে। তবে আমি জিজ্ঞেস করলাম ভাই মাত্র 452 জন, কেউ বলছে 100 জন, তো এই সংখ্যাটা কি এনাফ? আসলে সেখানে তো কয়েক লক্ষ মানুষ। তো বললো যে এখানে যারা যাচ্ছে তারা হচ্ছে স্পেশাল কমান্ড অফিসার, আর তারা জানে হাউ টু ডিল। দর্শক, এই মুহূর্তে গতকালকে সেনাবাহিনীর উপর যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জেরে সেনাবাহিনীর যে সদস্যরা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে সবাইই দেখলাম খুবই গরম। সবাই বলছে সকালের জন্য ওয়েট করার সময় নাই, খেলাটা হিসাবটা রাইতে দিতে হবে। এর মাঝখানে দু একটা ভিডিও আপনারা দেখছেন, তবে আমি এই ভিডিওগুলো এখনের না, এগুলো অন্য একটা ইস্যুতে হয়তোবা সেনাবাহিনীর হাতে আটক হওয়া কোনো ছেলেটেলের ভিডিও, কারণ আমি এটা অথেন্টিক সোর্স থেকে পাই নাই। এখন সেনাবাহিনী কি পারবে গোপালগঞ্জবাসীর এই যে আওয়ামী লীগের ঘাঁটি, এটা একটা দুর্গ, সেই দুর্গকে ভেদ করতে? আসলে পারবে। এখন আসেন কেন পারবে। গত 15 বছর বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, নৌবাহিনী, আমাদের আনসার বাহিনী একটা ট্রেনিং নিয়েছে যে কিভাবে আন্দোলনকে দমন করতে হয়। আমি সারা বছরই কইতাম ভাই, অনেকে আমার জিজ্ঞেস করেন আমি কোন দলের, আমি কিন্তু শতভাগ খাঁটি আওয়ামী লীগ। তাহলে অনেকে চিন্তা করতেছেন যে তাহলে আপনি এরকম ভাষায় যে কথা বলেন। ভাই আমি আওয়ামী লীগ করছি আমার ছাত্র জীবনে, 2002 সালে আমি ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করছি। আইডিয়ালিজম আমার ছিল বঙ্গবন্ধু, এখনও আছে। আপনারা যে যাই বলেন, আমার জায়গা থেকে আমি ওনাকে শ্রদ্ধা করি। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমি নিজেই সাউথ কোরিয়াতে চলে আসছিলাম। যখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি আমার দল সম্পর্কে, নেত্রী সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে যতটুকু আমার দ্বারা দেখা মনে হয়েছে যে এই কাজটা ভুল, এটা এইভাবে হওয়া উচিত না, ওইটাই আমি বলছি। যার কারণে অনেকেই মনে করছেন যে আমি বিএনপির লোক বা সামহাও না। আমি আওয়ামী লীগ থেকে কখনো এক পয়সার সুবিধা নেই নাই, এমনকি ভবিষ্যতে নেওয়ার ইচ্ছা নেই, রাজনীতি করে নেতা এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই। প্রত্যেকটা মানুষ দল করে, কিন্তু দল যখন বিপথগামী হয়, দল যখন ক্ষমতায় থাকে, চাটুকার হাইব্রিডদের ভেজালের কারণে আসলে যারা প্রকৃত কর্মী তারা কিন্তু স্থান পায় না বা তাদেরকে মূল্যায়ন করা হয় না। ভাই আমি নিজেই তো 5 বছর দেশে যেতে পারি নাই। আমি আমার দলের সমালোচনা করার কারণে আমার তখন শত্রু ভাবছিল। আমি বলছিলাম যে এইভাবে আন্দোলন দমন করেন না, এইটা একটা সময় পাল্টা ঘুরতে পারে, কারণ বাংলাদেশে এইভাবে কখনো ক্ষমতায় লং টাইম থাকা যায় নাই, কেউই ছিল না, ক্ষমতার পালা বদলাবে। এই পুলিশ, যেই পুলিশ নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অথর্ব একটা মন্ত্রী ছিল, কন্টিনিউ কথা বলতো যে না পুলিশ ঠিক করতেছে, সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করতেছে। হ্যাঁ, তো আজকে তো এই পুলিশ, এই সেনাবাহিনী জাস্ট হচ্ছে পার্টিটা বদলাইছে। 2 দিন আগেও আমরা দেখেছি এই আন্দোলনের সময় কারফিউ জারি করে আমাদের অসাধু পুলিশরা, অসাধু এপিবিএন সদস্যরা, অসাধু র্যাবের কর্মকর্তারা তারা কিভাবে ঘরে ঘরে ঢুইকা ঠক 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 করে ডিবির সদস্যরা মানুষকে তুলে আনছে, গুলি করে পাখির মতন মারছে। তখনও বলছি ভাই রে, পরিস্থিতি যদি বদলাই যায়, আজকে গোপালগঞ্জবাসীর ঘরে ঘরে গিয়া ঠক ঠক আওয়াজ হচ্ছে না। আমার খারাপ লাগতেছে না, কেন জানেন? কারণ এগুলা যারা ভুল পথে এই বাহিনীটাকে পরিচালিত করছে, এটার আজকের রেজাল্ট হচ্ছে এটা। আজকে 4 দিন আগে এখন সেনাবাহিনী যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে, আসো ভাতিজা আসো খেলা হবে। আচ্ছা, সেনাবাহিনীর সাথে খেলবেন আপনার মনে হয়? যে এপিসিগুলো নিয়ে গেছে এগুলো কি দিয়া পরিপূর্ণ জানেন? প্ল্যান এ বি সি আর্মির কমান্ডোরা সেখানে ঢুকছে। আজকে রাত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষগুলো বিপদে পড়বে। আমি মনে করি যে সাধারণ মানুষদের উপরে আসলে যারা এখানে অপরাধী, তারা এখানে যারা ক্রাইম করছে তাদেরকে সাজা দিয়েন। কারণ গণতান্ত্রিক দেশ, সবাই আমরা প্রতিটা দলের সমর্থক আছি, কর্মী আছি, কিন্তু যারা দলের নাম ব্যবহার করে অথবা দলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পুলিশের গাড়িতে আগুন দেয়, সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে, আঘাত করে, পাথর ছোড়ে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এবার তারা আমার দলের যেই অসাধুরা এখানে যারা মাঠে নামছে সবাই কিন্তু ওই রকম না। এখন স্বাভাবিক গোপালগঞ্জ
শেখ হাসিনার ঘাঁটি। তো এলাকার মাটি, গাছের পাতা সবাই তারে ভালোবাসে, এটা খুবই সিম্পল একটা বিষয়। তো এখানে অনেক মানুষ নামছে, কিন্তু অপকর্মটা কিন্তু ঘটাইছে। আপনি খোঁজ নিলে দেখবেন যে কিছু টোকাই, কথিত ছাত্রলীগ, যুবলীগ অথবা কিছু ছেসরা, এগুলোই কিন্তু এই ঘটনা ঘটাইছে। তো এদেরকে পানিশমেন্ট দিতে হবে। আজকে আমি যতটুকু তথ্য পেলাম যে গোপালগঞ্জে এইভাবে একটা সার্কেলের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢুকাচ্ছে, সার্কেলের ভিতরে। তো সেইখান থেকে সেনাবাহিনীর যে ভূমিকা বা যে স্পিড আমি দেখছি, যে পরিমাণ এপিসি নিয়ে ঢুকছে, গাড়িটা নিয়ে ঢুকছে, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যে চার্জ আপ মেন্টালিটি আছে, বদলা নিতে হবে না। আপনারা বদলা নিতে যাইতে পারেন না, যারা অপরাধী এদের বদলা নেবেন, কিন্তু সবাইকে যেন ডিস্টার্বেন্স করা না হয়। কারণ দেখেন, এখানে যে কোনো একটা আন্দোলন যখন হয়, একটা মিছিল হয়, মিটিং হয়, সেখানে অনেক মানুষ তাদেরকে যাইতে বাধ্য করা হয়, তাই না? কারণ এই মুহূর্তে এলাকায় যারা বসবাস করে, অনেকে হয়তো পরিস্থিতি ভয়াবহ সারা বাংলাদেশে দেখছে, তো অনেকে হয়তো যাইতে চায় না, কিন্তু তাদেরকে হয়তো এখানে নেওয়া হয়েছে। কেউ ভালোবাসেও গেছে, নেত্রীরে ভালোবাসতেই পারে। আপনি বেগম খালেদা জিয়ারে ভালোবাসেন, আরেকজনে বাসেন, আমরা আমাদের নেত্রীরে ভালোবাসতে পারি, অনেকেই গেছে সেখানে। কিন্তু যারা সহিংসতা ঘটাইছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থাটা নেওয়া দরকার। দৃষ্টান্তমূলক পানিশমেন্ট এমনভাবে নেওয়া দরকার যেন আগামী দিনে আওয়ামী লীগের শিক্ষা হয়। আমি বারবার বলি, এই ধাক্কাটা আওয়ামী লীগের জন্য দরকার ছিল, তবে এইভাবে হবে সেটা আমিও ভাবি নাই। কেন দরকার ছিল? দীর্ঘদিন এই অথর্ব মন্ত্রীগুলা কোটি কোটি টাকা কামাইছে, প্রশাসনের একটা শ্রেণীরে কোটি কোটি টাকা কামাইতে দিছে, সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট ক্রিয়েট করছে। আমাদের সাধারণ কনস্টেবল, সিপাহী, পুলিশের, র্যাবের যারা আছে, তারা কিন্তু আজকে বিশাল একটা ঝামেলায় পড়ছে। নাম্বার ওয়ান, আমরা জানি যে বিজেপি ভারতের বিজেপি যারা আছে, মোদী সরকার এখন ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় টিকে আছে এই সাম্প্রদায়িকতাকে পুঁজি করেই কিন্তু তারা ক্ষমতায় টিকে আছে। আর মোদীর রুহানি সন্তান বাংলাদেশে কিন্তু অভাব নেই। বিগত 15-16 বছর পর্যন্ত মোদীর যারা রুহানি সন্তান আছে, তারা কিন্তু সেই মোদীর কনসেপ্টকে লালন করে, এবং তারা এটাকে পুঁজি করে কথায় কথায় যখনই মতের বিরোধী হয়েছে জামাত, যখনই মতের বিরোধী হয়েছে তাকে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হয়েছে, তাকে ব্লেমিং করা হয়েছে, এবং এই সংখ্যালঘু তাদের অত্যাচার, তাদেরকে পুঁজি করেই তারা কিন্তু ক্ষমতায় টিকে আছে। নাম্বার টু, এটা হচ্ছে শেখ হাসিনার প্ল্যান সি। তার অনেকগুলো প্ল্যান ছিল। 1 নম্বর প্ল্যান ছিল যে সে যদি কোনোভাবে টিকতে না পারে সামরিক শাসন জারি করবে, সেটাও ভেস্তে গিয়েছে। 2 নম্বর প্ল্যান ছিল যে প্রধান বিচারপতিকে দিয়ে সে একটা এই সরকারকে বাতিল বা একটা অবৈধ ঘোষণা করবে, সেটাও শেষ হয়ে গিয়েছে। এখন প্ল্যান সি তে আছে যে এই যারা এদেশে যারা নন মুসলিম আছে, হিন্দু আছে বা অন্যান্য সম্প্রদায় আছে, তাদের হামলাকে উস্কে দিয়ে গুজব ছড়িয়ে সে তার স্বার্থকে হাসিল করতে চাইবে। এমনকি ভারতকে এই বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য তার একটা নীল নকশা আছে, আমরা তার এটা বহিঃপ্রকাশ এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে যে কথাটি বলতে চাই যে এটা হচ্ছে আওয়ামী লীগের একটা পুরনো কৌশল। তারা এই কৌশলকে কাজে লাগিয়ে সব সময় তারা এই ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতা টিকে থাকার জন্য পাকাপোক্ত তারা এই কৌশলটা অবলম্বন করেছে। আপনি দেখবেন সবচেয়ে মজার বিষয় হলো যে জয়, আমরা দেখেছি যে জয় ইদানিং বেশ ভারতের অনেকগুলো মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছে, এবং প্রায় প্রত্যেকটা সাক্ষাৎকারে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র সে তুলে ধরছে। কিন্তু আফসোস লাগে যে দুঃখজনক কোনো সত্য, সে কোনো জায়গায় একটা এভিডেন্স দিচ্ছে না। সে মুখস্থ তোতা পাখির মতো বলে যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি জেনে থাকবেন যে আজকে এবং গতকাল হয়েছে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা সেখানে জড়ো হয়েছে, তারা সেখানে দাবি দেওয়ার জড়ো হয়েছে। আমি বলবো যে এই সিচুয়েশনে পিছনের অনেক সিচুয়েশন আছে, আমার কাছে অনেক দলিল আছে। আমি যদি আমাকে 1 ঘন্টা সময় দেন আমি এর উপর লেকচার দিতে পারবো, এবং আমি সবগুলো প্রস্তুতি নিয়ে এসেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটা পয়েন্ট আপনার কাছে পড়বে, মানে আজকে আসলেই আপনাদের নিয়ে এই নিয়ে দুটো পয়েন্ট এখানে একটু জানতে চাই। তার মানে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক এবং বিভিন্ন ভাবে উদ্দেশ্য। আমি একটু শেষ করি, 1 মিনিট শেষ করবো। দেখুন 5 তারিখের একটা ঘটনা। 5 তারিখে বাংলাদেশে ধরেন 100 মানুষ মারা গিয়েছে, এখান থেকে হিন্দু মারা গিয়েছে 2 জন। একজন হচ্ছে পুলিশ, আরেকজন হচ্ছে সে আওয়ামী লীগের কমিশনার ছিল, সে মারা গিয়েছে। তাহলে পুলিশ মারা গেছে, বাংলাদেশে কতগুলো পুলিশ মারা গিয়েছে? সেখানে মাত্র 1 জন পুলিশ মারা গিয়েছে। 2 নম্বর হচ্ছে যেই ব্যক্তিটা মারা গিয়েছে হিন্দু, সে কিন্তু রাজনৈতিক পরিচয় মারা গিয়েছে, কোনো সংখ্যালঘু সে হিসেবে মারা যায়নি। তো এক ব্যক্তি রাজনীতি করবে, রাজনীতির যখন সে ফায়দা হাসিল করবে, যখন তার পরাজয় হবে, প্রতিপক্ষ যখন তাকে অ্যাটাক করবে, তখন সে রাজনৈতিক পরিচয়টাকে লুকিয়ে সে সংখ্যালঘু পরিচয় দিবে। এটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? তাহলে আপনি দেখেন মাত্র 2 জন হিন্দু সে তারা নিহত হয়েছে, কিন্তু একজনও সংখ্যালঘু হিসেবে নিহত হয় নাই, বরং রাজনৈতিক কারণে তারা নিহত হয়েছে। অথচ এটাকে খুব ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু হামলা। এখন আর মানুষ এগুলো খায় না, বাট এগুলো দিয়ে নতুন করে ম্যাসাকার তৈরি করে, নতুন করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই আওয়ামী লীগ পুরনো কৌশল হাসিল করে সে তার ক্ষমতাকে পুনরুদ্ধার বা এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমি লাস্ট মেসেজ যেটা দিতে চাই, যারা শাহবাগে যারা জড়ো হয়েছে, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা এই মুহূর্তে যেই সেফ জোনে আছেন, মাদ্রাসার ছাত্র বলেন, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, সাধারণ জনগণ বলেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন মন্দিরগুলোকে যেভাবে তারা আমরা সেফটি দিয়েছি, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি, এরপরেও যদি তারা আমাদের উপরে ব্লেম দিতে চায়, তারা যদি ওই কলকাতা সুর মিলিয়ে তারা যদি একই কথা আওড়ায়, তাহলে আমরা বলবো যে তারাও ষড়যন্ত্রের সাথে চক্রান্ত করছে, তারাও চক্রান্ত করছে। হয়তো পুরোনো পাপ ঢাকার জন্য নতুন করে এই দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। এজন্য তাদেরকে আমরা বলবো, আপনাদের যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে অবশ্যই আপনারা সেটা পেশ করবেন, কিন্তু এই মুহূর্তে আপনারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মানা যায় না যে আমাদের রাজনৈতিক বিষয়
বিষয় নিয়ে তারা যেভাবে সরাসরি সরকার থেকে শুরু করে সকল পর্যায়ে যেভাবে নাক গলাচ্ছে, আমরা তাদের বিষয় নিয়ে এই যে নির্বাচনটা গেল আমাদের সরকারি পর্যায়ে কেউ একটা টু শব্দ পর্যন্ত করেনি, যে সবাই বলেছে এক কথায় ভারতীয় ব্যাপার, এটা আমাদের কোনো কেন এই বৈষম্য? আমরা তো এই বৈষম্য চাই না। ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভালো বন্ধুত্ব আমাদের সাথে আছে, তারা যদি আমাদের বিষয় নিয়ে কথা বলবো, আমরাও কথা বলা শুরু করবো, তাহলে সার্বভৌমত্ব একে অপরের হাতে আল জাজিরা হস্তক্ষেপ করছে। এটা এটা অতিরিক্ত হচ্ছে, ভারতীয় মিডিয়াকে বলবো অতিরিক্ত হচ্ছে। আমরা কথা বলা শুরু করলে তখন আপনাদের খারাপ লাগবে, আমরা সেখানে যেতে চাই না। আপনারা সত্য কথা প্রচার করুন। আমরা বলি না যে বাংলাদেশে এমন কোনো ঘটনা হচ্ছে না, কিন্তু কেন করছে, প্লিজ। আওয়ামী লীগ আমাদের বিএনপি আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, বহু সমস্যা হবে, আমরা কথা বলবো, বাট আপনারা হস্তক্ষেপ বন্ধ করুন। হস্তক্ষেপ এক জিনিস, আর মিডিয়া হিসেবে প্রচারণা এক জিনিস। আপনারা প্রচারণা করছেন, আপনারা সরাসরি হস্তক্ষেপ করছেন, বি কেয়ারফুল। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের এই নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।